দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এসেছি কেঁচো মানিকের কাছে। আমি আরেকটি ফার্মের ভিডিও করতে গিয়ে শুনলাম যে বাংলাদেশে প্রথম যিনি কেঁচো দিয়ে সার উৎপাদন শুরু করেছিলেন তিনি আমাদের এই এলাকাতেই আছেন। তো আমি খবর পেয়ে এনার কাছে ছুটে আসলাম। ইনি কেঁচো মানিক নামে এই এলাকায় বিশেষ করে পুরো বাংলাদেশে কেঁচো মানিক নামে পরিচিত। চ্যানেল আই থেকে শুরু করে মুন্নি সাহা, শাইখ সিরাজ স্যার সবাই ইনার কাছে এসেছিলেন, রিপোর্ট করেছেন। তো এই লোভটা আমি সামলাতে না পেরে আজকে কেঁচো মানিক ভাইয়ের কাছে চলে আসলাম। আমরা জানবো উনি কিভাবে বাংলাদেশে প্রথম সাহস করে এই কেঁচো সার উৎপাদন শুরু করেছিলেন এবং কিভাবে সেটার বাজারজাতকরণ শুরু করেছিলেন এবং উৎপাদন পদ্ধতিটা তিনি কিভাবে জানলেন, আমরা পুরোটা জানবো। তো মানিক ভাই, আপনি এই এলাকায় কেঁচো মানিক নামে পরিচিত। জি জি জি। এই ঠিকানার জন্য যেন কি? আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের আরাজি শিয়ালখাদা গ্রাম। আমার পিতা হচ্ছে মৃত বসন্ত বর্মন। হ্যাঁ, আমি আমরা ভাই বোন হচ্ছে 3 ভাই 1 বোন। হ্যাঁ, আমি ভাই বোনের মধ্যে 3য় নাম্বার। আমি আসলে 2003 সালে প্রথম যে আমাকে উদ্দীপনা জায়গায় একটা লোকাল সংগঠন সিডিএর মাধ্যমে এলআরডিতে আমি একটা 3 দিনের জৈব কৃষির একটা ট্রেনিং করি। তো এই জৈব কৃষি ট্রেনিংয়ে আমি জানতে পারলাম যে কেঁচো দিয়েও সার উৎপাদন করা যায়। কিন্তু বাংলাদেশে তখন কেঁচো আমদানিকারী কেউ ছিল না। আমার এই জৈব কৃষিতে আসলে উদ্দীপনার পিছনে আমার অনেকগুলো কারণ ছিল, যে বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ আর আমরা সরাসরি কৃষির সঙ্গে যুক্ত। আসলে একদিকে যেমন রাসায়নিক সার ব্যবহার করে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আরেকদিকে আমরা কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করে পরিবেশ নষ্ট করছি বা সরাসরি খাদ্য খাচ্ছি। আমরা বাতাসটা যে এখন গ্রহণ করছি সেটাও বিষাক্ত। জি জি। আমি তখন আসলে অন্যান্য জৈব করতাম, হিপ কম্পোস্ট, পিক কম্পোস্ট, কুইক কম্পোস্ট। তো জাপানের জাইকার একজন প্রতিনিধি আমার সঙ্গে কথা বলেন। উনি বলছিলেন যে কেঁচো আমি আপনাকে নিয়ে দিব। তো উনি প্রথমে আমাকে থাইল্যান্ড থেকে জাপানের জি জি একজন প্রতিনিধি আসছিলেন। উনি এগ্রিকালচার ভিত্তিক কাজ করতেন জৈব কৃষি নিয়ে। তো উনিও শুনছেন যে আমি এগুলো এই কেঁচো সার আমি হচ্ছে ওই যে কম্পোস্টার করতাম, কুইক। হ্যাঁ, তখন উনি আসে বললো যে কেঁচো দিয়েও করা যায়, আমি আপনাকে কিছু কেঁচো এনে দিব। তো উনি মোটামুটি 250 গ্রামের মতো কেঁচো আমাকে থাইল্যান্ড থেকে নিয়ে এসে দিয়েছিলেন। তো আমি প্রথমে ফুলের টবে এটা করি, নিয়ে নিজের শোয়ার ঘরে। জি জি। দেখি কিছুদিন পরে এখানে বেশ কিছু ডিম দিয়েছে এবং সারগুলো চা পাতার মতো ঝুরঝুরে হয়ে গেছে। তখন আমার স্বপ্নটা একটু বেড়ে গেল, না এটা নতুন কিছু হচ্ছে, নতুন সৃষ্টি হচ্ছে। আমি ফুলের টবে থেকে তখন রিঙে শুরু করলাম। দেখি রিঙেও খুব ঝুরঝুরে হচ্ছে সার এবং কিছু বেড়ে গেছে। এরপরে আমি হাউজে শুরু করছি। এরপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আসলে এটা আমি আন্দোলন হিসেবে নিব। আন্দোলন তো একার পক্ষে শুরু করা যায় না। আমি তখন কি করলাম, এলাকার কিছু নারী পুরুষকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করলাম। আমাদের এই সংগঠনের মোট 80 জন সদস্য রয়েছে। সংগঠনটা কি বেস্ট? সংগঠনটা হচ্ছে আমরা আরাজি শিয়ালখাদা জনসংগঠন নামে পরিচিত, মানে কৃষি ভিত্তিক। জি, আমরা মূলত ওই জৈব কৃষি নিয়ে কাজ করতাম আর কি, এখনো করি। আমরা ওই যে সঞ্চয় করতাম 10 টাকা করে, 80 জন মানুষ। আমরা এখনো সেই সংগঠনটি আমাদের আছে। সেই সংগঠনের নাম হচ্ছে আরাজি শিয়ালখাদা জনসংগঠন। জি জি। আমরা এখনো সেভাবে রেজিস্ট্রেশন নিইনি, আমরা নিজে নিজে চেষ্টা করছি, অনেকগুলো কাজ করছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, এটার পিছনে তখন আমার এলআরডি হচ্ছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকার একটা প্রতিষ্ঠান। তো ওনারা আবার বাংলাদেশের বিভিন্ন লোকাল এনজিওদের সঙ্গে পার্টনারশিপে কাজ করে। তা আমার সুযোগ হলো তাদের সঙ্গে কাজ করার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জৈব কৃষি ট্রেনিং করানো। জি জি, আমি ট্রেনিং করাই এবং তাদেরকে উৎসাহ যোগাই। আমার কাছে কেঁচো সেটাও তারা নিয়ে নেয়। আর কিছু লোকাল যে লিমিটেড কোম্পানিগুলো আছে সেগুলো তো আমি কনসেন্ট্রেট হিসেবে দিচ্ছি। বাংলাদেশে বেশ কয়েকটা লিমিটেড কোম্পানির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। কি বলে, থাইল্যান্ড থেকে যখন কেঁচো পাঠিয়েছিল আপনার কাছে, তখন বাংলাদেশে কারো কাছে কেঁচো ছিল না? না, বাংলাদেশে তখন অ্যাভেলেবল ছিল না। ও আচ্ছা আচ্ছা। আমি এখান থেকে সারা বাংলাদেশে প্রায় 53টা জেলাতে কেঁচো দিয়েছি। জি জি জি। কেউ ব্যক্তিগত উদ্যোগে নিয়েছে, কেউ সাংগঠনিকভাবে নিয়ে গেছে, কেউ লিমিটেড কোম্পানি যারা সেগুলো নিয়ে গেছে। যাই হোক, আমার এখানে টোটাল বলতে গেলে যে আমার ইচ্ছাটা ছিল যে আসলে এটা ব্যবসা হিসেবে না, এটা সম্প্রসারণ হিসেবে। যেন আসলে আন্দোলন তো একার পক্ষে
সম্ভব না। এটা যদি সারা বাংলাদেশে ছড়াই ছিটায় দেওয়া যায়, আসলে আমি পারি না, আরেক ভাই পারতেছে, সেও একটা আলোড়ন সৃষ্টি করতেছে। তো বাংলাদেশের প্রথম কেঁচো সার উৎপাদনকারী যদি আপনাকে বলা যায়, জি, তো আরো মনে হয় যে আপনার আগে কেঁচো সার উৎপাদনকারী ছিল। আমার জানা ছিল না, হয়তো থাকতে পারে, আমার জানা ছিল না। তো বাংলাদেশে যদি না বলা যায়, তাহলে আমরা উত্তরবঙ্গের প্রথম কেঁচো সার উৎপাদন জি 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 সেটা বলতে পারি। জি জি জি, আমার জানা নাই। আমি যখন শুরু করি তখন অ্যাভেলেবল ছিল না। ছিল আমার জানাই নাই বিষয়টা, আমার জানা নাই, সেভাবে জানা নাই। এখন অনেকেই কাজ করছে, হ্যাঁ, অনেকেই সারা বাংলাদেশে অনেকেই কাজ করে, অ্যাভেলেবল। আর আমার মানে সবচেয়ে ভালো লাগে যে যেই কাজ করুক না, যেই প্রান্তে কাজ করুক না কেন, কেঁচো মানিক বললে উনি নামটা আমার চেনে। আচ্ছা, তো মনে করেন যে প্রথম যখন শুরু করলেন আপনি একটা সংগঠন তৈরি করে, তো এটা মানুষকে কিভাবে বুঝালেন? যে অনেক মানুষ তো প্রথমে দেখে মনে করে এটা তো কি বলে কেঁচোর পায়খানা, কেঁচোর পায়খানা আবার কেমন করে সার? তো এটা মানুষকে আগে বোঝানো লাগবে, একবার ব্যবহার করে তারপর সেটা ফলাফলটা বুঝতে পারবে। তো প্রথমে আপনার সাহসটা কিভাবে হলো? আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যখন নিজে কাজ শুরু করি, আমার বাড়ির লোকেই আমাকে পাগল বলতো। হ্যাঁ, আমার বাড়ির লোকেই বলতো আগে। হ্যাঁ, তো যাই হোক, আমি বাড়ির লোক যখন ওই যে সার উৎপাদন হচ্ছে, মানে আমি একটা গোবর দিলাম, গোবরটা চাপাতার মতো ঝুরঝুর হয়ে যাচ্ছে, একটা ঘটনা ঘটতেছে, তখন কিন্তু বিষয়টা হাস্যকর থেকে একটু নজরদারি হয়ে গেল। হ্যাঁ, তখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই যে গোবরটা দিলাম, গোবর থেকে ঝুরঝুর হয়ে গেছে, এটা কোনো গোবরের গন্ধ নেই, মাটির গন্ধও নাই এখানে কোনো, মানে একেবারে পরিবেশ বান্ধব। এটা পরিবেশ বান্ধব, জি, এটা একেবারে পরিবেশ বান্ধব। যখন যাচ্ছে যে এটা ঝুরঝুর হয়ে গেছে, আসলে এটা উৎকৃষ্ট মানে এটা জৈব সার, তখন এটা হাস্যকরটা এখন মানুষের মনে ধারণ করে গেছে। গোবরের চেয়ে কতটা বেশি আমরা উৎকৃষ্ট বলবো? গোবরের চেয়ে তো অনেক, এখানে আছে আসলে 12টা মোটামুটি উপাদান আছে, কম বেশি। পটাশিয়াম, আপনার নাইট্রোজেন, ক্যালসিয়াম, সব মিলিয়ে 12টা উপাদান আছে। আমরা রাসায়নিক থেকে এটা কি বেশি ফলাফল পাবো? হ্যাঁ, রাসায়নিক থেকে বেশি ফলাফল অবশ্যই আমরা পাবো যদি এটা আমরা ধারাবাহিকভাবে জমিতে ইউজ করি। একটা ফসল করলাম, এবার দিলাম, আরেকটা ফসল করতেছি, আবার দিলাম, কিন্তু এর মাঝে আবার রাসায়নিক দিলে জমিটার উর্বরতা নষ্ট হয়ে যাবে। জি 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 জি। তো প্রথমে আপনি কিভাবে বাজারজাত করেছিলেন? আসলে আমি প্রথমে বাজারজাত করছিলাম এইভাবে, আমি আমার নিজের জমিতে প্রথমে প্রয়োগ করি। আমি কৃষি সম্প্রসারণের একটু সহযোগিতা নিই, যে আমি কেঁচো জৈব সার দিয়ে আমার নিজের জমিতে ধান উৎপাদন করছি। তো ওনারাও খুব মানে উৎসাহ পেলো যে ঠিক আছে, আমরা তাহলে কিছু কৃষক নিয়ে আপনার এখানে একটা গ্যাদারিং করবো, যে কৃষকদের এই মেসেজটা দেওয়ানো দরকার। আসলে ওনারা এসে, তখন আমাদের এই লোকাল কৃষি অফিসার ছিল ডক্টর আবুল কালাম আজাদ স্যার। হ্যাঁ, উনি আবার প্রায় 80 জন কৃষক নিয়ে আমার ধান ক্ষেত দেখতে আসলো। এই কৃষকের মধ্যে তখন বিষয়টা সরিয়ে গেল। তখন শাইখ সিরাজ স্যার, মুন্নিশা ম্যাডাম পর্যন্ত আপনার খবর কিভাবে পৌঁছাইল? আসলে বাংলাদেশ প্রতিদিন একটা আমার নিউজ হয়ে গেছিল, তখন ওনারা এই নিউজটা দেখেই ওনারা খুঁজতে খুঁজতে চলে আসছিল 2008 সালে। হ্যাঁ, এরপরে ডক্টর আবুল বারাকাত স্যার, ঢাকা ইউনিভার্সিটির হলো অর্থনীতিবিদ ডিপার্টমেন্টের প্রধান, উনিও আসছিলেন, বারাকাত স্যার। এরপরে আমার সুযোগ হয়েছিল, মশিউর রাঙ্গা ছিল, ডক্টর আবুল বারাকাত স্যার। আমাদের একটা কৃষকে শ্যামল বাংলায় একটা এটা বাংলা ভিশনের জি জি, শ্যামল বাংলা নামে একটা প্রোগ্রাম ছিল, মশিউর রাঙ্গা ছিল, তখন মতিয়া চৌধুরী ছিল কৃষিমন্ত্রী, আর কৃষকের প্রতিনিধি হিসেবে আমি ছিলাম। আমরা মূলত কেন্দ্রিক ছিল সমবায় ভিত্তিক কৃষি কে নিয়ে আলোচনা সভাটা ছিল। এটা 2009 সালে। তো ভিডিওটা আমরা লং না করি, নতুন যদি কেউ শুরু করতে চায়, জি জি জি, এটা কি লাভজনক এবং সম্ভাবনাময়? 100% লাভজনক এবং সম্ভাবনাময়। কারো যদি গরু না থাকে সেভাবে সে কিভাবে শুরু করবে? আসলে বাংলাদেশে কারো গরু নাই, আসলে এই কথাটা সত্য নয়। আমি যেমন শহরে থাকি, জি জি জি, আমার তো গরু নাই, আমার করার ইচ্ছা, কিন্তু আমি কিভাবে করব? আপনি করবেন এইভাবে যে আপনার আশেপাশে কারো না কারো গরু আছে, সেই গোবর ক্রয় করে আপনি করতে পারবেন। সেটা ক্রয়টা মানে কিভাবে করব? আসলে এক এক অঞ্চলে গোবরের দাম এক এক রকম। বস্তা কত করে? যেমন আমাদের এই অঞ্চলে আমরা ঝুড়িতে, 2 ঝুড়িতে 1 ভার বলে, 2টা ঝুড়িতে গোবর থাকবে, এটাকে বলে 1 ভার, 2টা ঢাকি। জি জি, 2 ঢাকি গোবরের দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা, জি জি। তাহলে 2000 টাকা হলে 100। তাহলে আমার 2000 টাকায় যদি 100 হয়, 100 মানে আপনার হইলো, যদি আপনি 200 কেজি কাঁচা গোবর থাকে আপনার, 200 কেজি থেকে 150 কেজি আপনি কেঁচো সার পাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার সারের কেজি পড়বে আপনার কেনা
সর্বোচ্চ 2 টাকা 50 পয়সা। আচ্ছা, তো নতুনরা শুরু করলে অবশ্যই লাভবান হবে। হ্যাঁ, নতুনরা শুরু করলে অবশ্যই 100% লাভ হবে, আরেকদিকে দেশের কাজ হবে। দেশের কাজ। জি জি জি। তো আমাদের দেশে তো অসংখ্য মানে লক্ষ লক্ষ বেকার। জি, এখানে আসলে লক্ষ লক্ষ বেকারের এই কাজ শুরু করলে বেকারত্ব ঘুচবে। এটার চাহিদা কিরকম? এটার চাহিদা আসলে এখন ব্যাপক আকারে চাহিদা, সারা বাংলাদেশে চাহিদা আছে। আমি দেখছি যে আমি যে ফার্ম ভিজিট করলাম, জি, যে সে চাহিদা মেটাতে পারে না, প্রচুর ফোন আসে তার। জি 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 জি, এটা 100% সারা বাংলাদেশে কৃষক থেকে শুরু করে যারা ছাদ বাগানি, অনেক শৌখিন মানুষ যারা ছাদে বাগান করছে, এরাও এটা খুব ইন্টারেস্টফুল। আচ্ছা আচ্ছা। কারণ এটা একদম পরিবেশ বান্ধব, এটা তো কোনো গন্ধ নাই, দেখেন কোনো গন্ধ করতেছে না। গন্ধ নাই। তো দর্শক, অতীব সম্ভাবনাময় একটি কৃষি ক্ষেত্র আমরা এটা বলতে পারি, যে যেটা করে আমরা খুব বেশি লাভবান হব। আর এখানে আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম, যে আপনি যে কোনো ফসল বা যে কোনো প্রাণী আপনি পালন করতে যান, সেখানে কিন্তু রোগবালাই প্রচুর পরিমাণে থাকে। অনেক সময় ক্ষেত বা অ্যানিমেল আপনার ধ্বংস হয়ে যায়। এখানে কিন্তু কোনো রোগবালাই মনে হয় নাই, একেবারেই রোগ নাই। আমি যেটা জানলাম, আপনি যদি ঠিকমতো নিয়মিত আপনার কি বলে এই জৈব সারের উপরে যদি আপনি সপ্তাহে পানি কদিন করে দেয়? সপ্তাহে পানি একদিন দিতে হয়। সপ্তাহে একদিন যদি আপনারা পানি দেন, আশা করি আপনার কেঁচোর কোনো রোগবালাই বা কেঁচোর কোনো সমস্যা হবে না। তো সাহস নিয়ে শুরু করুন, ইনশাআল্লাহ সফল হবেন। আমার চ্যানেলের উদ্দেশ্যই এটি, কৃষি উদ্যোক্তা তৈরি করা। তো আজকে এই পর্যন্তই, পরে আরও কোনো জায়গায় আরও কোনো নতুন উদ্দেশ্য নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।